সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত, সাধারণ গণিত। সাধারণ গণিতের আমরা জানি তিনটে অংশ আছে: জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি। অবশ্য ত্রিকোণমিতির সাথে পরিমিতি একটা অংশও আছে। আমরা আজকে সাধারণ গণিতের জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। আমরা পরীক্ষাতে দেখেছি অধিকাংশ শিক্ষার্থীরাই জ্যামিতি অংশটা আনসার করতে ভয় পায় এবং অনেকে আনসার করেও না। করলে দেখা গেছে যে প্রশ্নটা পরীক্ষায় এসেছে, চিত্রটা দেখা গেছে অন্য প্রশ্নের একটা চিত্র এঁকে ফেলছে, চিত্রের সাথে বর্ণনার মিলতেছে না। এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা জ্যামিতি সম্পর্কে একটা ভীতি আছে। জ্যামিতিতে যে কাজটা সবার আগে কাজ করতে হবে, যে কাজগুলো তোমার জানা খুবই প্রয়োজন, সেই কাজগুলো তুমি গল্পচ্ছলে অথবা বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ আলোচনার স্থলে মুখস্থ করে নিতে হবে। এইটা খুব কঠিন বিষয় নয়। ছোট্ট বেলায় আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 4th অথবা 5ম শ্রেণীতে আমরা যে বিষয়গুলো পড়েছি, এই বিষয়গুলোর নিজেরা গল্পের ছলে একটু মুখস্থর মতো নিতে হবে। এই ছোটোখাটো বিষয়গুলো যদি তোমাদের আয়ত্ত থাকে, আমার মতে গণিতের মধ্যে জ্যামিতি সবচেয়ে সহজ বিষয়। যেমন আজকে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আজকে যদি তোমাকে ত্রিভুজের কথা বলা হয়, ব্যাস, ব্যাসার্ধ, লম্ব, সমকোণী, সূক্ষ্মকোণী, ত্রিভুজ ইত্যাদি, এই যে সাধারণ বিষয়গুলো আছে জ্যামিতির, এই সাধারণ বিষয়গুলো যদি তোমার নিজের আয়ত্তে থাকে তাহলে জ্যামিতি খুব বেশি কঠিন নয়। এবং জ্যামিতি আমরা পরীক্ষাতে দেখেছি যে জ্যামিতিটা তাদের ছাত্রদের জন্য, অধিকাংশ শিক্ষার্থীদের জন্য একটা বড় সমস্যা হয় যে জ্যামিতিটা অনেকেই মুখস্থ করার চেষ্টা করে। আসলে কোনো দিনেই কোনো অবস্থাতেই জ্যামিতি মুখস্থ করে পরীক্ষায় লেখা যাবে না। আমি আবার বলতেছি, জ্যামিতি মুখস্থ করে কোনো দিনই পরীক্ষায় লেখা যাবে না। কারণ এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্যামিতিতে পরীক্ষায় তুমি বইয়ে যে চিত্রটা শিখে গেছো, সেই মনে করে একটা ত্রিভুজের কথাই, তুমি ABC ত্রিভুজ শিখে গেছো, তুমি যে জায়গাটাকে ধরেছো, বই হয়তো এই জায়গাটাকে B ধরেছে, শেষ, তোমার সমস্ত মুখস্থ কিন্তু নষ্ট হয়ে গেল। সেই হিসাবে জ্যামিতি শাস্ত্রটা যুক্তির উপরে নির্ভর। তো যুক্তি করতে গেলে তোমাকে যে বিষয়গুলো, যে ছোটোখাটো বিষয়গুলো তোমাকে জানতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো একটু নিজের আয়ত্তে রাখবো। হাঁটতে, বসতে, খেলতে, আমরা খাইতে, আমরা এই ছোটো বিষয়গুলো আমার মেমোরিতে একটু রিভাইজ করবো। এই ছোটো ছোটো বিষয়গুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে জ্যামিতিটা খুব সহজ। আজকে আমরা একটা নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জ্যামিতি অংশের। জ্যামিতিতে দুইটা অংশ আছে, উপপাদ্য এবং সম্পাদ্য। আমরা আজকে উপপাদ্য অংশ নিয়ে আলোচনা করব। উপপাদ্যের একটি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি: বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আগে আমাদের জ্যামিতি পরীক্ষায় আনসার লেখার একটা সিস্টেম তোমাদেরকে বলবো যে জ্যামিতির উপপাদ্যতে মূল বিষয়টা হচ্ছে তোমার প্রমাণ করাটা। এটাই হচ্ছে তোমার মূল বিষয়টা। এই প্রমাণ যদি সঠিক হয়, আমরা যারা শিক্ষক আছি, পরীক্ষক আছি, আমরা কিন্তু প্রায় সম্পূর্ণ নাম্বারটা তোমাকে দিয়ে দিই, শুধু যদি প্রমাণটা করতে পারো। বাট সম্পাদ্যের ক্ষেত্রে ঠিক উল্টো চিত্র। সম্পাদ্যের ক্ষেত্রে আমরা চিত্র অঙ্কনটা সঠিকভাবে দেখলে আমরা সব নম্বরটা তোমাদেরকে দিয়ে দিই। তো উপপাদ্যের ক্ষেত্রে চিত্র নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, এখানে খুব বেশি ধরার বিষয় নয়, কিন্তু যুক্তি থাকতে হবে। প্রমাণের যুক্তিগুলো যদি সঠিক থাকে তোমাদেরকে আমরা পুরো নম্বরই দেবো। তো এই বিষয়ে গেলে সবার আগে যে কাজটা তোমাকে করতে হবে উপপাদ্যতে, সবার আগে মূল কাজটা হচ্ছে প্রশ্নটা মুখস্থ করতে হবে। এবং প্রশ্নটা কি, প্রশ্নের প্রতিটি অংশ তোমার নিজের আয়ত্তে আনতে হবে, তাহলে জ্যামিতিটা তোমার কাছে সহজ হয়ে যাবে। আজকে আমি নির্ধারিত আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা উপপাদ্যতে আনসার যখন লিখবো তখন প্রথম প্রশ্ন যেটা থাকবে, এটাকে আমরা সাধারণ নির্বাচন, সংক্ষেপে SANI বলবো। সাধারণ নির্বাচন লিখে আমরা প্রশ্নটা লিখে ফেলবো। প্রশ্নটা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা সাধারণ নির্বাচন শেষ। সাধারণ নির্বাচনের পরে আমরা চিত্রটা অঙ্কন করবো। এর নিচে আমার ব্ল্যাকবোর্ড, আমাদের হোয়াইট বোর্ডটা ছোটো থাকায় আমি এটা নিচে লিখতে পারতেছি না, এটা নিচে চিত্র লিখবা। চিত্রের নিচে বইয়ের মনে করি যে অংশটা থাকে, এটাকে আমরা বিশেষ নির্বাচন লিখব। এরপরে কোনো কোনো উপপাদ্যতে 1-2 লাইনের একটু অঙ্কন লিখতে হয়, আর বাকিটুকু প্রমাণ। এই হলো 4টে অংশে আমরা
উপপাদ্যকে লিখব। আমি এখানে দুইটি অংশ লিখে ফেলছি। একটি অংশ হচ্ছে সাধারণ নির্বাচন, আর এই চিত্রটা আংশিক অঙ্কন করেছি। আমরা আজকে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমার আবারও আলোচনার বিষয় হচ্ছে প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে বৃত্ত। প্রথমে একটা শব্দ হচ্ছে বৃত্ত। বৃত্ত আমরা বুঝি গোলাকার বস্তু, জ্যামিতিতে যে বস্তুটা গোলাকার, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা, যে বস্তুটা গোলাকার বস্তুটা অঙ্কন করা হয় সেটা হচ্ছে বৃত্ত। বৃত্ত বলতে একটা গোলাকার বস্তু, এটা আমাদের একটা প্রাথমিক ধারণা রইল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সকল সমান যা। সকল বলতে যতটা যা অঙ্কন করে দেয় সকল যার কথা বলছে। সমান বলতে যাগুলো হবে সমান, মাপে সমান হবে। আর যা বলতে এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। যা বলতে হচ্ছে একটি বৃত্তের মধ্যে অসংখ্য যা অঙ্কন করা যায়। একটি বৃত্তের মধ্যে অসংখ্য যা অঙ্কন করা যায়। যা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতগুলি রেখা অঙ্কন করা যাবে সবগুলি যা, সবগুলি যায়। ইভেন তার কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যাবে এটাও যায়। এটাকে জ্যামিতির ভাষায় অবশ্যই আমরা ব্যাস বলি। একটা উপপাদ্য আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। এই কথাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যে আমি একটা কথা বললাম, বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এই বিষয়গুলা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা এই যা বুঝলাম, অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতগুলো সরলরেখা আঁকা যায় সবগুলি যা। এখন আমাকে বলছে সকল যা। আমরা আজকে প্রমাণের জন্য সকল বলতে দুইটি যা নিয়ে আমরা আলোচনা করব। কেন্দ্র অর্থাৎ বৃত্ত, যাকে কেন্দ্র করে যে বিন্দুকে আশ্রয় করে বৃত্ত অঙ্কন করা হয় সেটা নাম হচ্ছে কেন্দ্র। আমরা যা বুঝলাম, কেন্দ্র বুঝলাম। সমদূরবর্তী অবশ্য বাংলা শব্দ, তবে একটু জটিল শব্দ, এটাকে আমরা একটু বিশ্লেষণ করব। সমদূরবর্তী, সমান দূরে অবস্থিত। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই বিষয়টি। বৃত্তের সমান যা যদি হয়, যতগুলি যাই সমান যা যদি হয়, এই সমান যাগুলা কেন্দ্র থেকে দূরত্ব সমান হবে। দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে বৃত্তের সমান যা অর্থাৎ বৃত্তের যা, আর আরেকটা বিষয় হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে যা এর দূরত্ব সমান হবে। যতগুলি যাই আমরা অঙ্কন করি, কেন্দ্র থেকে তাদের দূরত্বটা সমান হবে। আমরা আজকে একটা চিত্র অঙ্কন করলাম। এই একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে ও, আর সেই বৃত্তের দুইটি যা আমরা অঙ্কন করলাম। একটি যায়ের নাম হচ্ছে এবি, আরেকটি যা হচ্ছে সিডি। এখন আমাদের যে আজকে প্রমাণের বিষয়, সেই প্রমাণের বিষয়টা হচ্ছে কেন্দ্র ও থেকে এবি যা যতটুকু দূরে অবস্থিত, সিডি যা ঠিক সমপরিমাণ দূরে অবস্থিত। এই বিষয়টাকে প্রমাণ করব। এই বিষয়টা প্রমাণ করতে গেলে আমরা এই সাধারণ নির্বাচনের পরে আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনও আমরা লিখব, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান যা। এই কথাটাকে আমরা পেয়েছি, প্রশ্ন থেকে পেয়েছি এবি এবং সিডি সমান। এই তত্ত্বগুলোই তোমার সবচেয়ে দরকারি তত্ত্ব। কি পেয়েছি আমরা? সমান এবি এবং সিডি। কেন? সকল সমান যা। প্রশ্নেই বলেছে সমান যা। আমরা এখানে দুইটা যার কথা উল্লেখ করেছি এবং এই দুইটা যার সমান, এবি এবং সিডি সমান। পরবর্তীতে আমরা যুক্তি উপস্থাপনে আমাদের এই শর্তটি কাজে লাগবে, এবি এবং সিডি সমান যা। এখন প্রমাণ করতে হবে যে এবি এবং ও কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর দূরত্ব সমান। শেষ, মানে আমাদের এই বিশেষ নির্বাচন অংশটা শেষ। অঙ্কন, এরপরে আসবে অঙ্কন। অঙ্কনে আমরা বলবো কেন্দ্র ও থেকে এবির উপর অইলম্ব। অইলম্ব, এখানে কম্পাসের কোনো প্রয়োজন নেই, লম্ব আঁকতে 90 ডিগ্রি মাপার কোনো প্রয়োজন নেই। এমনি আমরা স্কেল দিয়ে একটি সোজা টান দিয়ে দেবো, অইলম্ব অঙ্কন। আবার কেন্দ্র ও থেকে সিডি এর উপর ও এফ একটি লম্ব অঙ্কন করি। দুইটি লম্ব অঙ্কন করলাম কেন্দ্র ও থেকে। কেন্দ্র ও থেকে আমরা দুইটি লম্ব অঙ্কন করেছি। এই কথাটা লিখবো আমরা অঙ্কনে। আমরা লিখবো কেন্দ্র ও থেকে এবি এর উপর ওই এবং কেন্দ্র ও থেকে সিডির উপর অএফ লম্ব অঙ্কন করি। আমি যেটা বলছি যে জ্যামিতিতে মুখস্থ করবে না, তাহলে এই অংশটা লিখবে কেমনে? তুমি তোমার নিজের ভাষায় লিখবে। আমি একভাবে বলছি, তুমি অন্যভাবেও লিখতে পারো। আমি বলবো কেন্দ্র ও থেকে এবি এর উপর ওই এবং কেন্দ্র ও থেকে সিডি এর উপর অএফ লম্ব আঁকি। এই কথাটা তুমি যে কোনোভাবেই লিখতে পারো। এখন আমরা প্রমাণে এই অঙ্কনের আরেকটা অংশ বাকি রয়েছে, ওই যোগ করি। স্কেল দিয়ে যোগ করে ফেললাম ওই এবং ও
যোগ করি, এখানে দেখার বিষয় হচ্ছে ও এ যোগ করি, এখানে একটি কমা ব্যবহার করতে হবে। কমা যদি ব্যবহার না করি তাহলে ও এ একসাথে লিখলে একটি বাহু বোঝা যায়। এই বিষয়টা পরীক্ষায় আমরা দেখেছি অনেক শিক্ষার্থীরা এই বিষয়গুলো ভুল করে। যখন ও এবং এ দুইটা বিন্দু হবে, যোগ করে রাখবার কিন্তু তারা আলাদা আলাদা দুইটি বিন্দু, তখন মধ্যখানে একটি কমা চিহ্ন ব্যবহার করতে হবে। আর একত্রে যখন ও এ ব্যবহার করবো তখন দুইটা বিন্দু একত্রিত হলে একটা বাহু হয়ে গেছে। আমরা ও এ এবং ও সি যোগ করি, অঙ্কন শেষ। এবার আমরা মূল বিষয় যেটা প্রমাণে চলে আসলাম, প্রমাণ করব। এই প্রমাণের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন, বাংলায় ব্যবহৃত যে শব্দগুলো আছে, এই শব্দগুলো বইয়ে ব্যবহৃত শব্দের সাথে হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই। মূল যুক্তিটা, উপস্থাপনটা যদি সঠিক হয়, বাংলা ব্যবহৃত শব্দগুলো তুমি তোমার মতো করে লিখতে পারবে, তাহলেই আমাদের জ্যামিতিবিধিটা চলে যাবে। আমরা প্রমাণের ক্ষেত্রে বলবো, যেহেতু ওই লম্ব, যেহেতু ওইটা একটু আগে লম্ব আঁকছি, লম্ব কথাটা আমরা মুখেও এই কলম দিয়ে লিখতেও পারি শব্দটা লম্ব বানান করে, অথবা আমরা লম্ব চিহ্ন এভাবেই লম্ব চিহ্ন দিতে পারি। যেহেতু ওই লম্ব এবি, আর আরেকটা লম্ব আঁকেছি ওএফ লম্ব সিডি, এই দুইটা লম্ব আঁকেছি। এই যেহেতু দুইটা লম্ব অঙ্কন করেছি, সেহেতু আমরা লিখতে পারি এখান থেকে আমরা সুতরাং বা সেহেতু, এই বাংলা শব্দটা আগেই বলছি, বাংলা শব্দটা আমার ইচ্ছা মতো ব্যবহার করবো। যেহেতু লিখছি এখানে সেহেতু লিখতে পারি, সুতরাং লিখতে পারি। সুতরাং এই সমান বিই, এই সমান বিই, এবং সিএফ সমান ডিএফ, সিএফ সমান ডিএফ, এই দুইটি কথা আমরা লিখে ফেলেছি। কেমনে লিখলাম? এই সমান বিই, এই কথাটা কেমনে লিখলাম? এই সমান বিই, অর্থাৎ তোমরা দেখবে যে এই আর বি সমান, আর সিএফ আর ডিএফ সমান। এই কথাটার পিছনে একটি যুক্তি আছে, যুক্তিটাকে আমরা এই চিহ্ন দিয়ে যুক্তিটাকে লিখতে হবে। এর আগের উপপাদ্যতে আমরা দেখেছি, কোন বৃত্তের কেন্দ্র থেকে, আবার বলতেছি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ছাড়া, ব্যাস, আমরা ব্যাস কথার সম্পর্কে একটি মিনিট বলবো। ব্যাস একটু আগে বলেছি, ব্যাস হচ্ছে একটি জাল এবং বৃত্তের সবচেয়ে বৃহত্তম জাল, যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সেটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস ভিন্ন কোন জাল, কেন্দ্রের থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে একটি শব্দ পেয়েছি আমরা, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত অর্থাৎ সম অর্থ সমান, দ্বি অর্থ দুই, খণ্ড অর্থ টুকরা, সমান দুই টুকরা, সমান দুই অংশে ভাগ করে। কে ভাগ করে? কে কাকে ভাগ করে? লম্ব, কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করেছি সেই লম্বটা যাটাকে সমান দুই অংশে ভাগ করে। তাহলে আমাদের এখানে কেন্দ্র থেকে একটি লম্ব অঙ্কন করেছি আমরা ওই, এবং এবি যা, এটাকে যদি সমদ্বিখণ্ডিত করে সমান দুই অংশে ভাগ করে, তাহলে এই বিন্দু দিয়ে এই এবি যাটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, যার কারণে এই এবং বি সমান। অনুরূপভাবে ওএফ লম্ব সিডির উপর সেই হিসাবে সিএফ সমান ডিএফ। আমরা কারণের সময় লিখব, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমান দুই অংশে ভাগ করে। ওই আগে যেটা বলেছি আমি লিখেছি জ্যামিতির ভাষায়, বইয়ের ভাষায় সমদ্বিখণ্ডিত, তুমি লিখতে পারো সমান দুই অংশে ভাগ করে, কোনো অসুবিধা নেই। আমরা পরীক্ষক যারা, তারা যদি আমি বুঝতে পারি যে তুমি এই বিষয়টা বুঝছো, এটাই এনাফ, এর চেয়ে বড় কিছু প্রয়োজন নেই। আমরা এই দুইটা সমান অংশ পেয়েছি, এই একটা যুক্তির কারণে দুইটা সমান অংশ পেয়েছি। এবার তোমরা চিন্তা করো যে এই সমান হাফ এবি লেখা যায় কিনা না। এই সমান হাফ এবি এবং সিএফ সমান হাফ সিডি, সিএফ সমান হাফ সিডি লেখা যায় কিনা না আমরা একটু দেখব যে এই দুইটা সমান লেখা যায়। যেহেতু এই অংশটা এবি অংশের অর্ধেক, অর্থাৎ ওই লম্ব এবি যাটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, অতএব এই অংশ যতটুকু
বি অংশ সমান, তাহলে এইটা সমস্ত এবির অর্ধেক, সিএফটা সমস্ত সিডির অর্ধেক, এই কথাটা লিখছি। এইটা সমস্ত এবির অর্ধেক, সিএফটা সমস্ত সিডির অর্ধেক। আবার প্রশ্ন থেকে প্রথমেই লিখে ফেলছি আমরা এবি সমান সিডি সমান যায়। প্রশ্ন থেকে এটা আগেই নোটে লিখে ফেলছি এবি সমান সিডি। যেহেতু এবি সমান সিডি সেহেতু হাফ এবি সমান হাফ সিডি। কোনো সম্পূর্ণ জিনিস আরেকটা সম্পূর্ণ জিনিসের সমান, তাহলে ওই জিনিসের অর্ধেক ওই জিনিসের অর্ধেকের সমান। তাহলে আমরা এবি সমান যেহেতু সিডি, অতএব হাফ এবি সমান হাফ সিডি। আমরা বাংলায় বলতে পারি অর্ধেক এবি অর্ধেক সিডির সমান। অর্ধেক এবি বলতে এই আর অর্ধেক সিডি বলতে সিএফ। তাহলে আমরা লিখতে পারি এই সমান সিএফ। আমরা লিখতে পারি এই সমান সিএফ, এই সমান সিএফ। আমি একটু উপরে অংশে আবার চলে যাচ্ছি। আমার এই প্রমাণের তথ্যগুলা আমাদের সাথে থাকবে। আমি একটু উপরে চলে যাচ্ছি। এবি সমান সিডি, এটা আমাদের তথ্য একটু দেওয়া আছে। এখন একটা তথ্য পেলাম এবি সমান এই সমান সিএফ। কিন্তু একটু আগে আমরা দেখেছি এই চিত্র অঙ্কন করার পরে দুইটা ত্রিভুজ হয়েছে। আবারও দেখো, আমি চিত্র যেভাবে বলছি এভাবে দুইটা ত্রিভুজ। একটা ত্রিভুজের নাম হচ্ছে ও এ ই অথবা ও ই এ, যেভাবেই লেখো তিনটা বিন্দু নাম লিখবে, যে কোনো অবস্থায় লেখা যাবে। এ ই ও অসুবিধা নেই, সি এফ ও তাও লেখা যাবে, যে কোনো ভাবে লেখা যাবে। দুইটা ত্রিভুজ ও এ ই, আমরা দুইটা ত্রিভুজের নাম বলতে পারি ত্রিভুজ ও এ ই। এবং আরেকটা ত্রিভুজ আছে ও এফ সি অথবা ও সি এফ। ও সি এফ ত্রিভুজের চিহ্ন দিলে ভালো। ত্রিভুজ কথাটা আমরা না লিখে ত্রিভুজের চিহ্ন দিতে ব্যবহার করতে পারি। ও সি এফ, এই দুটি ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। এই দুটো ত্রিভুজকে আমরা ত্রিভুজের কোণ বেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আগেই বলেছি যে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এই বিষয়গুলো আমাদের মনে থাকলে আমরা জ্যামিতি খুব সহজে প্রমাণ করতে পারব। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এখন প্রশ্ন হলো এই দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হইল কিভাবে? হ্যাঁ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, আমরা অঙ্কন করার সময় লম্ব অঙ্কন করেছি। লম্ব লম্ব একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা সোজাসুজি ভাবে দাঁড়ালে লম্ব উৎপন্ন হয়। লম্ব হইলে এদিকে 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব অঙ্কনের সাথে সাথেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। তো যে ত্রিভুজের এই ও এ ই, একটি ত্রিভুজের ও ই যখন লম্ব অঙ্কন করেছি সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে অএফ যখন লম্ব অঙ্কন করেছি, লম্ব অঙ্কনের সাথে সাথে এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। সেহেতু এই দুইটি ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। আমরা জানি সর্বসম একটা কথা আছে জ্যামিতিতে, সর্বসম। সর্ব শব্দের অর্থ সব, সম শব্দের অর্থ সমান, সব কিছু সমান। এটা বাংলা শব্দ সর্বসম। এটা বাংলা হচ্ছে, বাংলা প্রতিশব্দ হচ্ছে সব কিছু সমান। কার? দুইটা ত্রিভুজের। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য তিনটা শর্ত আছে। তিনটা শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে যে একটি ত্রিভুজের একটি কোণ আরেকটি কোণের সমান, এবং এই কোণের বিপরীত বাহু সহ আরেকটি বাহু অপর ত্রিভুজের বিপরীত বাহু এবং আরেকটি বাহু সমান হলে, অর্থাৎ দুইটি বাহু এবং একটা কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আরেকটা শর্ত হচ্ছে তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এই ক্ষেত্রে আমাদের যে যুক্তিটা হচ্ছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ এবং দুইটি বাহুর কোনো প্রয়োজন নেই, কোণের কোনো প্রয়োজন নেই। কোণ এমনিতেই সমকোণ, এটাও সমকোণ। যেহেতু দুইটি সমকোণ, অর্থাৎ কোণ একটি কোণ আরেকটি কোণের সমান হয়ে গেছে। আর সমকোণের বিপরীত বাহুকে আমরা ত্রিকোণমিতিতে পড়েছি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এই অতিভুজ আর ও সি এফ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে অসি। ও এ ই, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে অএ। অএ এবং অসি সমান, এই দুইটা সমকোণী ত্রিভুজ। এই দুইটি আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ অএ সমান অসি, এই দুইটাই অতিভুজ। দুইটা ত্রিভুজের দুইটা অতিভুজ পরস্পর সমান। যুক্তি কি? যুক্তিটা এখানে ব্র্যাকেটে লিখে ফেলবে। যুক্তিটা কি?
একটা বৃত্ত যখন অঙ্কন করব তখন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। একটি বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করা যায়। একটি বৃত্তে যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা যায় সবগুলো ব্যাসার্ধের পরিমাণ সমান। এই যুক্তিগুলি তোমার জানা রাখতে হবে। একটি বৃত্তে যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা যায় সবগুলি ব্যাসার্ধ সমান, কেন্দ্র থেকে পরিধি ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের কেন্দ্র ও, কেন্দ্র থেকে পরিধি অ এ একটি ব্যাসার্ধ, এখানে কেন্দ্র থেকে পরিধি অসি পর্যন্ত আরেকটি ব্যাসার্ধ একই বৃত্তের। অতএব অ এ এবং অসি পরস্পর সমান। এই কথাটা আমরা লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে। একই বৃত্তের ব্যাসার্ধ এই পর্যন্ত লিখলে চলবে। একই বৃত্তের ব্যাসার্ধ কারণটা লিখে ফেলবো। একই বৃত্তের ব্যাসার্ধ এই কারণে অ এ সমান অসি। একটু আগে আমরা প্রমাণ করেছি এই সমান সিএফ। তাহলে দেখো তোমরা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের অ এ বাহু এই ত্রিভুজের অসি বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের সিএফ বাহু সমান এবং সমকোণ সমকোণের সমান। এই কথা বলার প্রয়োজনে সমকোণী ত্রিভুজ বললে চলবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য বাহু আরেকটি ত্রিভুজের অতিভুজ এবং অন্য বাহু সমান হলে, পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। আর আবারও বলছি ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। সর্বসম কথার অর্থ আবারও বলছি সব কিছু সমান। কার সব কিছু? ত্রিভুজ দুটির। অর্থাৎ এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম। এই দুটি ত্রিভুজ, ত্রিভুজ অ এ ই এবং ত্রিভুজ অ সি এ পরস্পর সর্বসম। সর্বসম কথা হচ্ছে এই ত্রিভুজের সব কিছু এই ত্রিভুজের সব কিছুর সমান। অর্থাৎ এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, অ এফ বাহু ওই বাহু সমান, এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এই ত্রিভুজের এ কোণ এই ত্রিভুজের সি কোণের সমান, এই ত্রিভুজের অ কোণ এই ত্রিভুজের এফ কোণের সব অ কোণের সমান। এই সবগুলি কোণ সবগুলি কোণের সমান, সবগুলি বাহু সবগুলি বাহুর সমান, সর্বসমান। আমাদের যাওয়া নির্ধারিত স্থান কোথায় ছিল? আমরা কোথায় যাওয়ার কথা ছিল? বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ প্রমাণ করতে হবে কেন্দ্র ও থেকে এইটার দূরত্ব ওই, কেন্দ্র অ থেকে এবির দূরত্ব ওই এবং কেন্দ্র অ থেকে সিবির দূরত্ব ওএফ। এই প্রমাণ করতে হবে। যেহেতু এই দুইটি ত্রিভুজ আমরা পরস্পর সর্বসম প্রমাণ করতে পেরেছি, আমি নিচের অংশটা মুছে দেব। এখন যে বিষয়টা আমরা প্রমাণ করতে পেরেছি সেই বিষয়টা হচ্ছে এই উল্লেখিত দুইটি ত্রিভুজ অ এ সমান অসি একই বৃত্তের ব্যাসার্ধ যুক্তি দিয়ে প্রমাণ করেছি আমরা এই সমান সিএফ। অতএব পরীক্ষার খাতায় এভাবে লিখবো, অতএব ত্রিভুজ ও ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। সর্বসম কথাটা আমরা মুখে না বলে আমরা এভাবে চিহ্ন দিয়ে প্রমাণ করে দেব। চিহ্ন দিয়ে লিখে দেবেন ও এ ই সর্বসম। এই দুইটি ত্রিভুজ সব সর্বসম। এই ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের সব কিছু এই ত্রিভুজের সব কিছু সমান। তাহলে আমরা ও ও এ ই ত্রিভুজের ওই বাহু ও সি এফ ত্রিভুজের অএফ বাহু পরস্পর সমান। ও ই সমান অএফ। দেখো শিক্ষার্থীরা, আমরা ওই বলতে কি বুঝছি? ওই বলতে কেন্দ্র থেকে এই এবি ব্যাসার্ধের এবি জায়ের দূরত্ব, কেন্দ্র অ থেকে এবি জায়ের দূরত্ব ওই। আর ওএফ বলতে বুঝছি কেন্দ্র অ থেকে সিডি জায়ের দূরত্ব। তাহলে এই দুইটি দূরত্ব সমান প্রমাণ করতে পেরেছি। আমাদের প্রমাণের আজকের বিষয়বস্তু ছিল বৃত্তের কেন্দ্র থেকে সমান সকল সমান জায়ের দূরত্ব সমান। আমরা আজকে দুইটি সমান যা অঙ্কন করে প্রমাণ করলাম, এই দুইটি জায়ের দূরত্ব সমান। এই বিষয়টা নিজেরা তোমরা খাতাতে লিখে এভাবে প্রমাণ করার চেষ্টা করবে। প্রমাণ করার চেষ্টা পড়ার পরে বইটা বন্ধ করে দেবে। বই বন্ধ করে দিয়ে নিজের খাতায় একটি এইভাবে দেখে দেখে প্রথমে বই দেখে একটি চিত্র অঙ্কন করবে। চিত্র অঙ্কন করার পরে তুমি সমস্ত বিষয়টাকে আবার তোমার পরিকল্পনায় নেবে। প্রথমে আমাকে কি প্রমাণ করতে হবে? আমি আবারও বলেছি, উপপাদ্য দিয়ে প্রমাণ হচ্ছে মূল আলোচ্য বিষয়। আমরা পরীক্ষার খাতা যখন দেখি তখন প্রমাণটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করি। প্রমাণে যদি কোনো যুক্তি উপস্থাপনে ভুল হয় তোমাকে নাম্বার দেওয়া যাবে না।
সেই ক্ষেত্রে আমরা প্রমাণের বিষয়টা আমরা আবার নিজে বই বন্ধ করে একটু যুক্তিটা আবার নিজে নিজে প্রমাণ করার চেষ্টা করব। প্রথমে আমরা কি প্রমাণ করেছি আমি আবার আরেকবার বলে আমার কথা এখানে শেষ করব। আমরা প্রথমে কি প্রমাণ করেছি, প্রথমে চেষ্টা করেছি আমরা একটা ত্রিভুজ অঙ্কনের সময় একটা লম্ব অঙ্কন করেছি এবং ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজ অঙ্কনের পরে আমরা দেখিয়ে দিয়েছি যে আগের একটা বৃত্ত ছিল, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওই এবিটাকে অর্ধেক করেছে, এই সমান বি হয়েছে, এইটা সমস্ত এবির সমান, অনুরূপভাবে সিএফটা সমস্ত সিডির সমান। প্রশ্নে দেওয়া আছে যা দুটি সমান এবি এবং সিডি যার সমান, অতএব অর্ধেক যার সমান, হাফ এবি হাফ সিডির সমান, আর হাফ এবি বলতে এই, হাফ সিডি বলতে সিএফ, এই সমান সিএফ, এই সমান সিএফ আমরা প্রমাণ করতে পেরেছি। আর প্রমাণের ক্ষেত্রে দেখাইলাম দুইটি সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব অঙ্কন করেছি, সমকোণী ত্রিভুজের এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ যতগুলি সবগুলি সমান, সেই হিসেবে সমান অসি। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য বাহু যদি পরস্পর সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম মানে সব কিছু সমান, তাহলে এই ত্রিভুজের অয়েক বাহু এই ত্রিভুজের ওই বাহু সমান। এটাই আমাদের আজকে প্রমাণের বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতিটিকে সহজ করার জন্য ছোটোখাটো বিষয় আছে, ব্যাস, সমকোণ, সূক্ষ্মকোণ, এই কথাগুলোকে নিজেদের আয়ত্তে রাখবে সবসময়, আর নিজেরা বসে একটু প্র্যাকটিস করবে। আমার মতে জ্যামিতি প্রমাণ করা, অবদান অঙ্কন করা, জ্যামিতি অংশটা কোনো অবস্থায় কঠিন নয়। আশা করি তোমরা যে যেখানে আসো ভালো থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।